গল্প স্বল্প বাইরা না অডিও বুকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পরিবেশনায় থাকছে আলী ইমাম রচিত একটি শিশু কিশোর উপন্যাস অপারেশন কাকনপুর। এটি মূলত পিকু নামের এক ছেলের গোয়েন্দাগিরি ও অ্যাডভেঞ্চারের উপর ভিত্তি করে লেখা হয়েছে। অপারেশন কাকনপুর বইটিতে পিকু নামের এক বালক তার বাবার বদলির সূত্রে নতুন এক জায়গায় যায়, যার নাম কাকনপুর, যেখানে সে কিছু রহস্যজনক ঘটনার সম্মুখীন হয় এবং সেগুলোর সমাধানে গোয়েন্দার মতো কাজ শুরু করে। এই উপন্যাসে রহস্য, রোমান্স এবং গোয়েন্দাগিরির উপাদান রয়েছে, যা শিশু কিশোরদের আকৃষ্ট করে। তাহলে চলুন আমরা শুরু করি আলী ইমাম রচিত অপারেশন কাকনপুর। মাঝরাতে ঘুম ভেঙে গেল পেকুর। কামরায় মৃদু আলো, খোলা জানালা দিয়ে সাই সাই করে বাতাস আসছে। সামনের বেঞ্চিতে যে লোকটা জুবুথুবু হয়ে শুয়েছিল, তার নাক ডাকার শব্দ পেল পিকু। সন্ধ্যাবেলায় লোকটা কি দারুণ জমি গল্প করছিল। কেমন করে ঘুড়ির সুতোতে বড়শি বেঁধে পাখি ধরা যায় তার গল্প। গেল বছর লোকটা নাকি ৩৭টা পাখি ধরেছিল। লোকটার কাছে সবচাইতে প্রিয় নাকি শীতের দিনের শুকনো পাতা জাল দিয়ে হরিয়াল পাখি ঝলসে ঝলসে খাওয়া। সেই শুকনো পাতাগুলো যদি শাল গাছের হয়, তবে তো ভারী চমৎকার। শাল পাতার কেমন একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ রয়েছে, তাতে পাখির নরম মাংসের নাকি আলাদা একটা স্বাদ পাওয়া যায়। লোকটা তার কেমন ফ্যাসফ্যাসে গলায় এই সব কথা বলে পিকুকে চমকে দিচ্ছিল। জানো খোকা, সন্দেহে যেই না ঝুপ করে নামলো, অমনি পাখিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, কার আগে কে বাড়ি ফিরবে। ঝটপট করে উঠতে থাকে তারা। আমিও তো তখন সুযোগ পেয়ে যাই। আমাদের পুরনো বাড়িটার ভাঙা ছাদের এক কোনায় ঘাপটি মেরে দাঁড়িয়ে থেকে ঘুড়ি উড়িয়ে দেই। আমার মাঞ্জা দেওয়া চকচকে ঘুড়ির সুতোতে বড়শির সারি ঝোলানো থাকে। যেই না মাথার উপর দিয়ে পাখির ঝাঁক উঠতে থাকে পথ পথ করে, অমনি দেই হ্যাঁচকা টান। ট্রেনের দুলনির মাঝেও লক্ষ্য করছিল পিকু। এই কথাগুলো বলার সময় লোকটার চোখ দুটো কেমন যেন ঝকঝক করছিল, ঠিক সিয়ামিজ বিড়ালের মতো। দেই তো হ্যাঁচকা টান। যাবে কোথায় বাপু পাখিগুলো? তাদের কেউ কেউ দিব্যি গেঁথে যায় আমার উড়ন্ত বড়শিতে। অমনি টপ টপ নামিয়ে আনি ওদের। লোকে যেরকম করে মাছ ধরার গল্প বলে, লোকটা সেরকম করে পাখি ধরার গল্প করছিল। একবার ধরেছিলাম বেশ কয়েকটা মুনিয়া, এক সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিলাম। সেই লোকটা মলিন একটা চাদর জড়িয়ে কেমন জবুতুবু হয়ে শুয়ে আছে। এখন দেখে ভাবাই যায় না, সন্ধেবেলায় এমন সব গল্প করে টিকুকে অবাক করে রাখছিল। ঘটাংঘট ঘটাংঘট, ট্রেনটা কি জোরেই চলছে। বেতের বাক্সে রাখা পানির বোতলগুলো ঠক ঠক করে নড়ছে। পাকা কলার কেমন মিষ্টি গন্ধ। টিকুর আব্বা ফল কাকর খুব পছন্দ করে। ট্রেনে কোথাও যেতে হলে ঝুড়ি ভর্তি ফল নেবেনি। পিকুর আব্বার বদলির চাকরি, তাদের এ শহর থেকে ও শহর যেতে হয়। ট্রেন জার্নি চমৎকার লাগে পিকুর কাছে। কত ঘর বাড়ি চোখের নিমিষে দুপাশ থেকে মিলিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে আব্বার সাথে কম তো ঘোরা হলো না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে এসব কথা এলোমেলো ভাবছিল পিকু। ট্রেনে চলার শব্দ এখন পাল্টে গেছে। গুম গুম করে শব্দ হচ্ছে। নিশ্চয়ই ট্রেনটা কোনো ব্রিজের উপর উঠেছে। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে নিচের দিকে ঝুঁকে তাকালো পিকু। কালো নদীর বুকে পিট পিট করে কয়েকটা আলো জ্বলছে, মাছ ধরার নৌকার আলো। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে। পিকু ভাবলো, জেলেরা না ঘুমিয়ে সারারাত এমনি করে নদীর বুকে মাছ ধরে থাকে। তাদের কালো কালো নৌকার পাকাতনে জমে থাকে রূপো রূপো মাছের গাদি। নদীর বুক থেকে ঠান্ডা বাতাস আসছে কলকল করে। ঘুম ভাঙার পর চোখ দুটো যে জ্বালা করছিল, এখন ওপর দিয়ে যেতে যেতে পিকুর মনে হলো
সে যেন একটা উড়ন্ত পাখি। আচ্ছা, আমি এত ঝুঁকে আছি কেন? যদি ঝুপ করে পড়ে যাই, তবে কেউ আমাকে আর খুঁজে পাবে না। আমি যদি ঝপাক করে নদীর বুকে পড়ি, তবে নিশ্চয়ই মাছ ধরার জেলে নৌকাগুলো আমাকে দেখতে পাবে, জাল দিয়ে আমাকে টেনে তুলবে। ধুর ছাই, কি সব আবোল-তাবোল ভাবছি। পিকু মুখ সরিয়ে নিল জানালা থেকে। কামরার মৃদু ছমছমে আলোতে দেখল চোখের সামনে একটা কালো হাত নেমে আসছে। হাতটা উপর থেকে নামছে, বিকট ছায়া পড়ছে হাতটার। পিকু ভয়ে চিৎকার করে উঠতে যাবে, অমনি খক খক করে কেশে উপরের বাঁক থেকে একজন বুড়ো মতো লোক নেমে এলো। হাত নামিয়ে এতক্ষণ তিনি নিচে নামার জন্য ধরার মতো কিছু একটা খুঁজছিলেন। এতক্ষণে আশ্বস্ত হলো পিকু। উহ, কি ভয়টাই না পাচ্ছিল। আর ভয় পাবেই না কেন বলো? মাঝরাতে ঘুম ভাঙা চোখে কেউ যদি এমন করে কোনো কালো হাতকে চোখের সামনে এগিয়ে আসতে দেখে। বুড়ো লোকটা নেমে তার জিনিসপত্র গোছাতে লাগলেন। সামনেই বুঝি কোনো স্টেশন। ট্রেনের গতি আস্তে আস্তে থেমে আসছে। বুড়ো লোকটা লম্বা একটা কোট চাপালেন গায়ে। পিকুর দিকে তাকিয়ে বললেন, কি খোকা, জায়ফল খাবে নাকি? খুবানিও আছে আমার কাছে। বলে পকেটের ভেতর থেকে একটা সবুজ কাগজের পুটলি খুলে কি খেতে দিলেন পিকুকে। আর আশ্চর্য, অমনি চমৎকার মিষ্টি একটা গন্ধে কামরাটা যেন ভরে গেল। নাও খোকা, লজ্জা কি, নাও। পিকু ঠিক বুঝতে পারছিল না এমন সময় অজানা অচেনা কোনো লোকের কাছ থেকে হুট করে কোনো খাবার নেওয়া তার ঠিক হবে কিনা। আব্বা যদি বকে। এখন অবশ্য সে সম্ভাবনা নেই। পিকুর আব্বা চমৎকার নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। সি খোকা, নাও। বুড়ো মানুষের কথা শুনতে হয়। জানো না তো, কাশ্মীরে আমার কয়েক বিঘে জাফরানের ক্ষেত ছিল, সব শেষ হয়ে গেছে। আগের দিন থাকলে তোমাকে এক শিশি জাফরানই দিয়ে দিতাম। নাও, খুবানি খাও। বলে লোকটা হাত বাড়িয়ে দিল পিকুর দিকে। কামরার মৃদু আলোতে পিকু দারুণ আতঙ্কে দেখলো লোকটার আঙ্গুলগুলো হাড়ের, একেবারে দুধ সাদা। তাতে মাংসের কোনো বালাই নেই। কঙ্কালের হাতের মতো ঠক ঠক করে কাঁপছে। বিস্ফোরিত হয়ে গেল পিকুর চোখ। কামরার সবাই ঘুমে ঢুলু। শুধু পিকু একলাতেই জেগে আছে। তার সামনে ভয়ঙ্কর সেই লোকটি। বুড়োটা আস্তে আস্তে তার কোট খুলে দাঁড়ালো। পিকু দেখলো লোকটার বুকের কাছ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে, লাল রক্তের ফোয়ারা যেন। চিৎকার করে উঠতে যাচ্ছিল পিকু, তার আগেই বুড়োটার কোটরে বসে যাওয়া চোখ দুটো ধকধকিয়ে উঠল। আমি আমি গাংচিলের মাংস পুড়িয়ে খেয়েছি। গাংচিল খেলে কোনো মানুষই টিকতে পারে না। বুক তার জ্বলে যায়, গলা তার জ্বলে যায়, চোখের সামনে থেকে সব রং পুড়ে যায়। আমি গাংচিল খেয়েছিলাম বলেই তো আমার এই দশা। বলেই লোকটা দরজা খুলে বাইরের রাতের সমুদ্রে ঝাঁপ দিল। চোখ বন্ধ করে চিৎকার করে উঠল পিকু। ট্রেন তখনও চলছে সাই সাই করে। ধরফর করে জেগে উঠল কামরার বাকি লোকেরা। কি হয়েছে খোকা, কোনো স্বপ্ন দেখছিলে নাকি? পিকু, পিকু, কি হয়েছে, কি হয়েছে সোনা? পিকুর আব্বা ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন। পিকু কিছুই না বুঝতে পেরে ফ্যালফ্যাল করে চারিদিকে তাকাতে লাগলো। সামনের বেঞ্চির সেই মশলা চাদর জড়ানো আজগুবি ধরনের লোকটা, যে পাখি শিকারের গল্প বলেছিল সন্ধ্যাবেলায়, সে পিকুর আব্বার দিকে তাকিয়ে বলল, দেখুন দেখি কি কাণ্ড। আপনার ছেলে আমাকে একটা গল্প বলতে বলল, তো আমি তাকে নিকি বুড়োর গল্প শুনিয়ে দিলাম। এই দেখুন, নিকু বুড়োকে তো আপনারা আবার চিনবেন না। এই লাইনে যাদের যাতায়াত আছে তারা চিনবেন। বুড়ো গাংচিলের ডিমের ব্যবসা করত। কাসিমের ডিম চালান দিত আফ্রিকার কোনো কোনো হোটেলে। আশেপাশের নদীর চর থেকে সংগ্রহ করত কাসিমের ডিম। একবার কি হলো, ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো। কেউ কেউ বলে বুড়োর মাথায় ছিট ছিল। তা আমি আপনার ছেলেকে সেই নিকি বুড়োর গল্প করছিলাম। সে যে তা শুনে এমন ভয় পাবে তাকে জানতো। আর আমি যদি তা জানতাম তাহলে কি আর তাকে এই গল্পটা শোনাতাম?
পিকুর কাছে সবকিছু যেন কেমন ঘোরের মতো লাগছিল। তার মাথায় পাতলা কুয়াশার মতো সবকিছু মিশে যাচ্ছে। কেমন যেন এলোমেলো মনে হচ্ছে সবকিছু। কখন যে ওই লোকটার কাছে গল্প শুনতে চেয়েছিল তা তার মনেই পড়ছে না। আর সেই বুড়োটা যার বুকের ভেতর থেকে কেমন যেন গলগল করে রক্ত ছিটকে পড়লো। ট্রেনের দরজা খুলে বাইরে কালো অন্ধকারের মাঝে ঝাঁপ দিল যে জাফরানের ক্ষেতের কথা বলছিল, সবই কি তাহলে মিথ্যে? গাংচিল পুড়িয়ে খাওয়ার গল্পটাও? নদীর বুকে আলতো করে ভেসে বেড়ায় যেসব ধূসর বর্ণ গাংচিল, তাদের ধরে কেউ যে পুড়িয়ে পুড়িয়ে খেতে পারে তা যে একদমই বিশ্বাস হয় না। না, পিকু আর কিছুই ভাবতে পারছে না। তার সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। ট্রেনটা আস্তে আস্তে একটা ছোট্ট স্টেশনের কাছে থামলো। মৃদু হাওয়া বইছে। কয়েকজন ফেরিওয়ালা চিৎকার করতে করতে এদিক সেদিক ছোটাছুটি করছে। চা গরম, চা গরম বলে সেই চেনা চিৎকার। যে কোনো স্টেশনেই রাতের যে কোনো সময়ই গাড়ি থামুক না কেন, এই ডাকটা শুনতে পাওয়া যাবেই। কামরার বেশিরভাগ মানুষই পিকুর দিকে তাকিয়ে রয়েছে। ওর খুব খারাপ লাগছিল। কিরে পিকু, ভয় পেয়েছিস? ওর আব্বা বোতল থেকে ঠান্ডা পানি প্লাস্টিকের সবুজ গ্লাসে ঢেলে দিলেন। কিরে, কথা বলছিস না কেন? ব্যাপারটা আসলে পিকুও ঠিক বুঝে উঠতে পারছে না। ওর তো অনেক কথা বলতে ইচ্ছে করছে। সব কথাগুলোকে যেন বলার ঠিক কাজটা এসে জমে যাচ্ছে। কোনো মতেই মুখ দিয়ে সরছে না। এই আজগুবি ধরনের লোকটা হঠাৎ টুক করে নেমে গেল। পিকুর মনে হলো লোকটা নামার আগে তার দিকে তাকিয়ে গেল। মানুষের ওইরকম চাউনি সে আর দেখেনি। কি ঠান্ডা চাউনি, যেন বরফের দুটি ছুরি। সারা শরীর একেবারে অবশ করে দেওয়ার মতো সে চাউনি। ট্রেনটা মৃদু ঝাঁকুনি দিয়ে আবার চলা শুরু করলো। ঘটাংঘট ঘটাংঘট। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল পিকুর। ওর মনে হলো পেটের ভেতর একরাশ প্রজাপতি খড়খড় করে উঠছে। বেঞ্চির উপর থেকে এক লাফ দিয়ে নেমে দেওয়ালের দিকে ছুটতে চাইলো। তার আগেই মাথা ঘুরে হুমড়ি খেয়ে পড়ল। শুরু হলো বনু। পিকুর আব্বা অস্থির হয়ে উঠলেন। ছেলেটার হলো কি? এমন করছে কেন? পিকু, কি হয়েছে তোর বাবা? ছেলেটাকে নিয়ে তিনি একলা চলেছেন তার নতুন জায়গায়। মা মরা ছেলেটাকে ছোটবেলা থেকে তিনিই মানুষ করেছেন। বমি করতে করতে পিকু বলল, আমার খুব খারাপ লাগছে আব্বা। কামরায় একজন ডাক্তার ছিলেন। তিনি পিকুকে পরীক্ষা করে একটা ওষুধ খেতে দিলেন। ডাক্তারকে কেমন যেন একটু গম্ভীর দেখালো। ছেলেটাকে কোনো বিষাক্ত জিনিস খাইয়ে আফগান করার চেষ্টা করা হয়েছিল। এ নিশ্চয়ই কোনো ছেলে ধরার কাজ। ট্রেনের গতি তখন আরো বেড়েছে। কামরার সমস্ত লোক অবাক হয়ে ডাক্তারের কথা শুনলো। সেই আজগুবি ধরনের লোকটা পিকুকে যে নিকি গুরুর গল্প বলছিল, ঘুড়ির সুতোতে বড়শি কেটে পাখি ধরার গল্প বলছিল, আগের স্টেশনেই নেমে গেছে। লোকটার কাছে বেঢপ সাইজের একটা ঝোলাও ছিল। অজ্ঞান হয়ে যাওয়া ছেলে মেয়েদের বুঝি ওটাতেই ভরে ফেলা হয়। পিকুর আব্বার হঠাৎ মনে হলো তিনি কুলকুল করে ঘামছেন। মাঝরাতের সেই ঘটনা তাকে একবারে হকচকিয়ে দিয়েছে। এই পিকুকে কত আদর করে তিনি বড় করেছেন। কি সরল চাউনি ছেলেটা। তাকে কিনা ছেলে ধরাটা ওই ঝোলার ভিতর পুরে নিয়ে যে কোনো স্টেশনেই টুক করে নেমে যেত। আর কোনোদিন দেখা হতো না তার পিকুর সাথে। উফ, তিনি আর কিছুই ভাবতেই পারছেন না। পিকুকে বুকের কাছে টেনে নিলেন। এখন তোমার কেমন লাগছে পিকু? ভালো লাগছে আব্বা। ওষুধটা খাবার পর থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে পিকুর কাছে। জানালার বাইরে তাকালো। রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে। গ্রামগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। এই সময়টাকে বলে ঢলবহর। কাজলা পাখির বুকের বরণের মতো থাকে আকাশ। ট্রেন ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে গেল। ব্রিজের কোনায় মাছের ডালি নামাচ্ছেন নৌকা থেকে। শরীরটা একটু হালকা লাগছে পিকুর। একটা লেবুর টুকরো মুখে নিয়ে চুষছিল। নতুন জায়গায় যাচ্ছে তারা। নাম কাকনপুর। আব্বা বলেছে ছোট্ট এক মফস্বল শহর। আব্বার সাথে কত জায়গায় ঘুরে বেড়ানো হলো। জানালার কাছে মাথা রাখলো পিকু।
ট্রেনের শব্দটাকে কেন যেন মনে হচ্ছে কাহনপুর, কাহনপুর। কেমন হবে জায়গাটা? কামরার কোনায় এক বৃদ্ধ লোক সুরেলা গলায় কোরআন শরীফ পড়ছেন। ট্রেনের গতি আস্তে আস্তে কমে আসছে। আব্বা সবকিছু গোছগাছ করে ফেলেছেন, এরই মাঝে একটা জলা জায়গা থেকে কয়েকটা বক উড়ে গেল। আব্বা বললেন, পিকু, আমরা কাহনপুর এসে গেছি। স্টেশন থেকেই দূরের পাহাড় দেখতে পেল পিকু। পাহাড়ের মাঝে মাঝে ধোঁয়ার মতো জমে আছে। আব্বা বললেন, মেঘ। একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল স্টেশনের পাশেই কড়ই গাছটার নিচে। খুব নিরিবিলি স্টেশন এই কাকনপুর। কয়েকজন দেহাতি লোক নামলো। স্টেশন মাস্টার পিকুর আব্বাকে দেখেই ছুটে এলেন। আপনি বুঝি স্যার এখানকার নতুন ফরেস্ট অফিসার? আপনাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আমি রেডি করে রেখেছি। ঘোড়ার গাড়ি স্যার, কোনো অসুবিধা হবে না। একদম আপনার বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এই রামধনিয়া, জলদি সাহেবের মালপত্র গাড়িতে তুলে দে। আরে এই রামধনিয়া। স্টেশন মাস্টারটা এক নাগাড়ে বকবক করে থামলো। উফ, কথাও বলতে পারে বটে লোকটা। একেবারে একবার বলা শুরু করলে সহজে যেন আর থামতেই চায় না। স্যার, কি খাবেন বলুন? এই সকালে চা খেতে মন্দ লাগবে না। আরে এই বধুন, জলদি করে সাহেবকে চা দিয়ে যা। এই জঙ্গলি জায়গাতে এলেন স্যার, শেষ পর্যন্ত একটা মানুষ পর্যন্ত নেই যার সাথে মন খুলে কথা কইতে পারি। পিকুর আব্বা এবার একটু হেসে বললেন, বদলি চাকরি, আসতেই হবে। তা জায়গাটা কিন্তু খুব একটা মন্দ নয় স্যার। প্রথমে অবশ্যই একটু একটু খারাপ লাগবে, তা অমন সবারই লাগে। তবে ভারী স্বাস্থ্যকর জায়গা এই কাকনপুর। খাবার দাবার সব একেবারে টাটকা। বাজারে গেলে চাই কি কপাল ভালো থাকলে বন মুরগিও পেয়ে যেতে পারেন। জঙ্গলিরা ধরে এনে বিক্রি করে। আমি তো আর কম জায়গায় ঘুরলাম না, কিন্তু এমন তোফা বন মুরগি আর কোথাও দেখিনি। খেতে কি টেস্ট! বুধন নামের লোকটা মাটির ভাঁড়ে করে চা নিয়ে এলো। স্টেশন মাস্টার তো তাই দেখে একেবারে হইচই করে উঠলেন। আরে উজবুক কোথাকার, সাহেবকে এইভাবে চা এনে দিলি কেন? আমার ঘরে কি কাপ পেরিস ছিল না? আরে বুধন, তোর আক্কেলখানা কবে হবে বল দেখি। বুধন নামের লোকটা কেমন বোকাটে ভাবে দাঁড়িয়ে রইল। পিকুর আব্বা সেই মাটির ভাঁড়টা হাতে নিয়ে বললেন, আপনি মোটেই ব্যস্ত হবেন না, আমি এতেই খেতে পারবো। ঘন ধোঁয়া উঠছে গুড়ের চা থেকে। ভারে করে খেলে তার স্বাদই অন্যরকম। পিকুর আব্বা চা খেতে খেতে চারদিকে তাকাচ্ছিলেন। পাখিরা কিচমিচ করে ডাকছে। বাহ, এখানে তো বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। রামধনিয়া এসে জানালো, মাল তোলা হয়েছে, গাড়ি রেডি। পিকুর খুব মজা লাগছিল ঘোড়ার গাড়িতে উঠবে এই কথাটা ভেবে। রোদ আস্তে আস্তে বাড়ছে। দেহাতি লোকেরা মাটিতে বসে আয়েশ করে চা খাচ্ছে। পিকুর হাত ধরে ওর আব্বা স্টেশনের বাইরে এলেন। কয়েকটা ছোট দোকান, লোকজন খুব কম চোখে পড়ছে। একজন পাদ্রী সাইকেল চালিয়ে চলে গেলেন। কয়েকটা রাজহাঁস সামনের ছাতিম গাছের নিচে জড়ো হয়ে কলকল করছে। ছোট্ট নিরিবিলি স্টেশন কাহনপুর। ছোট্ট সবুজ নিরিবিলি শহর কাহনপুর। ঘোড়ার গাড়িটা টগবগিয়ে চলা শুরু করলো। লাল সুরকির পথ, দুপাশে ঝাউ গাছের সারি। রাস্তাটা কেমন তাই ছায়া ছায়া হয়ে আছে। পিকু চারপাশের সবকিছু দেখছিল। দেখার খুব নেশা পিকুর। যেখানেই গিয়েছে দু চোখ ভরে দেখার চেষ্টা করেছে। কত অজস্র টুকরো টুকরো ছবি চারপাশে। প্রতিদিন কত নতুন ঘটনা ঘটছে। পিকু দেখে আর অবাক হয়। এই অবাক হওয়ার ধরনটা পিকুর একেবারেই আলাদা। আরো অনেকের কাছে আলাপ করে দেখেছে। পিকু যেটাতে অবাক হয়, অন্যরা সেটাতে হয় না। পিকু যে ঘটনায় আলাদা একটা রহস্যের স্বাদ পায়, অন্যেরা তা যেন অনুভব করতে পারে না। একবার সবুজ ঘাসে ছাওয়া মাঠে অনেকগুলো লাল রঙের হরিণ দেখছিল পিকু। হরিণগুলো জমাটভাবে এক জায়গায় বসেছিল। যখনই উড়ে যাচ্ছিল, তখনই এর সাথেই উড়ে যাচ্ছিল। পিকুর কাছে ব্যাপারটা খুব রহস্যময় লাগলো। একটুকরো লাল কার্পেট যেন সবুজ মাঠে ভেসে বেড়াচ্ছে, এইরকম মনে হয়েছিল তার। আর এই অনুভূতির কথাটা ক্লাসের কয়েকজন বন্ধুর কাছে বলেছিল।
পিকু এমনভাবে বলেছিল যেন চোখের সামনে টকটকে লাল ফড়িংয়ের ঝাঁককে এক্ষুনি ভেসে যেতে দেখেছে। তাই এই ধরনের কথাকে মোটেই পাত্তা দেয়নি ক্লাসের বন্ধুরা। তাদের কাছে এটা যেন কোনো ব্যাপারই নয়। অথচ এই দৃশ্যটা পিকুর মনে অনেকদিন গেঁথেছিল। চোখ বন্ধ করেও দেখেছে সে লাল ফড়িংয়ের ঝাঁক। তখন পিকুর মনে হয়েছিল সে যেসব ঘটনা দেখে শুনে আলোড়িত হয়, অন্য সবাই তা হয় না। যখন কাটিহারে থাকতো তখন একটা লোক পিকুদের বাড়িতে বগরি পাখি বিক্রি করতে আসতো। ছোট্ট ছোট্ট বগরি পাখি খাঁচায় ভরে নিয়ে আসতো। শীতকালে কাঠিহারের কাছে জলাভূমিতে অজস্র বগরি পাখি পাওয়া যেত। লোকটাকে মোটেই পছন্দ করতো না পিকু। কানে ঝোলানো মাকড়ি। একদিন পিকু বারান্দায় বসে ছবি আঁকছে, এমন সময় বগরি পাখির খাঁচা নিয়ে সেই লোকটা এলো। খাঁচার ভেতর পাখিগুলো কেমন ছটফট করছে। খাঁচাটা এক কোনায় রেখে সামনের পান দোকানে গেল লোকটি। পিকুর তখন মনে হলো বগরি পাখিগুলো যেন করুণ গলায় তাকে বলছে বগরি পাখিগুলো যেন করুণ গলায় তাকে বলছে, জলাভূমিতে আমাদের অন্য বন্ধুরা রয়েছে, আমরা সেখানে গিয়ে ওদের সাথে মিলেমিশে খেলবো, আমাদের তুমি ছেড়ে দিবে ভাই। পিকু আস্তে আস্তে খাঁচার দরজা খুলে দিল, আর অমনি বগরি পাখিগুলো চটপট করে বেরিয়ে এলো, খোলা আকাশে মিলে গেল। পাখিওয়ালা লোকটা সবেমাত্র পান চিবুতে চিবুতে আসছিল। এই দৃশ্য দেখে হইচই করতে করতে ছুটে এলো চোখের সামনে, এমন ধরনের সর্বনাশ যেন কখনোই দেখানি সে। পাখিগুলো পরপর করে উড়ে গেল। হইচই শুনে পিকুর আব্বা বেরিয়ে এলেন। সব শুনে লোকটার হাতে একটা 10 টাকার নোট তুলে দিলেন। লোকটা তাতেই খুশি হয়ে গেল। যাবার আগে পিকুকে জিজ্ঞেস করলো, খোকা বাবু তুমি খাঁচা খুলে দিলে কেন? লোকটার সেই প্রশ্নের কোনো জবাব পিকু দিতে পারেনি। শুধু তার ভীষণ ইচ্ছে করছিল বগলি পাখিগুলোকে ছেড়ে দিতে, ওরা খোলা আকাশে মিশে যাক। কেন এই ইচ্ছেটা হয়েছিল শুধু এই কথাটা কাউকেই বলতে পারেনি। পিকুর মনে এমন কত ইচ্ছে জাগে যেগুলো কাউকেই বলতে পারে না। কাকনপুরের লাল সড়কির রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ির দুলুনিতে এসব ভাবছিল পিকু। নতুন জায়গায় এসে তার বুঝি আগের দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে। গল্প স্বল্প বাইরে আনাউরের বুকে আপনারা শুনছিলেন আলী ইমামের রহস্য রোমাঞ্চকর উপন্যাস অপারেশন কাকনপুর। আজকে প্রথম পর্ব শেষ হলো। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।